শূন্য পথেই বাদামি কাগজে প্যাকিং হয়ে গেছে বাক্স, সুতো দিয়ে বাঁধাও হয়ে গেছে, এমনকি লেবেলের ওপর জিপের পুরো নাম ঠিকানা পর্যন্ত লেখা আছে। আমার ছানা বড়া চক্ষু দেখে সে কি হাসি দোকানদারের। খাঁটি ম্যাজিক স্যার, ভেজালের কারবার নেই এ দোকানে। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প হার্বার্ট জর্জ ওয়েলসের দ্য ম্যাজিক শপ। এটি একটি সায়েন্স ফিকশন গল্প। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, অপূর্ব রায়, অর্ণব পাল, পরিচালনায় এবং আবহ পরিকল্পনায় মিস্টার ভম্বল। দূর থেকে বেশ কয়েকবার দেখেছিলাম ম্যাজিকের দোকানটা, সামনে দিয়েও গেছি কয়েকবার। দেখেছি কাঁচের শোকেসের লোভনীয় সব জাদুর সামগ্রী, ম্যাজিক বল, ম্যাজিক মুরগি, ম্যাজিক পায়রা, হরবোলা পুতুল, ম্যাজিক ঝুড়ি, ম্যাজিক তাস, আরও কত কি। দেখে গিয়েছি এই ধরনের হরেক রকমের জিনিসপত্র। ঢোকার ইচ্ছে হয়নি কখনো, কিন্তু না ঢুকে পারলাম না সেই দিন, যেদিন আমার আঙুল ধরে হাঁটতে হাঁটতে জিপ টেনে নিয়ে গেল দোকানটার সামনে। একটার পর একটা জিনিস দেখতে দেখতে বুঝিয়ে দিল উপায় নেই, ঢুকতেই হবে ভেতরে। সত্যি কথা বলতে কি, দোকানটা যে রিজেন্ট স্ট্রিটেই আছে তাও তো মাথায় আসেনি কখনো। রয়েছে মুরগির ছানা আর ছবির দোকানের ঠিক মাঝখানে। আমার কিন্তু বরাবরই মনে হয়েছে এ দোকান যেন দেখেছি সার্কাসে, অথবা অক্সফোর্ড স্ট্রিটের মোড়ে, অথবা অন্য কোথাও রাস্তার ওপরেই, কিন্তু ভেতরে ঢোকার পথটা কখনো পাওয়া যায়নি। মরিচিকার মতো দোকানের অবস্থা যেন ধাঁধা সৃষ্টি করেছে এত কাল ধরে। কিন্তু কি আশ্চর্য, ওই তো সেই দোকান জলজল করছে চোখের সামনে। বিস্তর জাদু সামগ্রী যেন হাতছানি দিয়ে ডাকছে, ভেতরে এসো, ভেতরে এসো। আঙুল তুলে একটার পর একটা জিনিস দেখতে দেখতে শেষকালে কাঁচের ওপর আঙুলের বাজনা পর্যন্ত শুরু করে দিল জিভ। ঠক ঠক করে আঙুল টুকে একটা আজব ডিম দেখিয়েছিল। অদ্ভুত ক্ষমতা এই ডিমের, অদৃশ্য হয়ে যেতে পারে যখন তখন। বলেছিল, জানো বাবা, আমি যদি বড়লোক হতাম না, তাহলে আমি এক্ষুনি এটাকে কিনে নিয়ে বাড়ি যেতাম। আর ওই যে ওইটা দেখছো, ঠক ঠক শব্দে আঙুল ঠুকে একবার দেখিয়েছিল একটা কাঁদিয়ে শিশুকে। দেখতে অবিকল মানুষের শিশুর মতোই, পুতুল বলে এটাকে মনে হয় না। ওটাও কিনলাম। রহস্যময় এইসব ম্যাজিকের জিনিসপত্রের পাশে রাখা কার্ডটার দিকেও শেষ পর্যন্ত আঙুল তুলে দেখিয়েছিল জিপ। কার্ডে লেখা আছে যে কোনো একটা জিনিস কিনে নিয়ে গিয়ে বন্ধুদের মুন্ডগুলো ঘুরিয়ে দাও। অদ্ভুত কথা, জিপের মুখে তো তখন খই ফুটছে। ওই যে বাবা সেলফগুলো দেখছো না, ওর নিচে জিনিস রাখলেই অদৃশ্য হয়ে যায়, বইতে পড়েছি। তারপরে ওই যে 500 টাকার নোটগুলো দেখছো, ওইগুলো ফু দিলেই বাতাসে হারিয়ে যায়। জিপ হয়েছে ওর মায়ের মতোই, শিক্ষা দীক্ষাই আলাদা। দোকানে ঢোকার নামও করেনি, আমাকে জ্বালিয়েও মারেনি। নিজের অজান্তেই কেবল আমার আঙুলটাকে টানতে টানতে নিয়ে গেছে ভেতরে ঢুকবার দরজার সামনে। ইচ্ছেটা স্পষ্ট করে তুলেই তবে শান্ত হয়েছে। আমার দৃষ্টি আকর্ষণ করেছে একটা ম্যাজিক বোতলের দিকে। ও নাকি বড় হলে অনেক টাকা জমিয়ে যখন অনেক টাকার মালিক হবে তখন ও ওটা কিনবে। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, তাই নাকি? তা এক্ষুনি যদি কিনে ফেলিস তাহলে কি করবি তুই? উজ্জ্বল হয়ে উঠেছিল জিপের চোখ মুখ। জেসিকে দেখাবো। দরজার হাতলে হাত রেখে আমি তখন বলেছিলাম, তাই জিপ, তোর তো জন্মদিনের এখনও প্রায় 100 দিনের বেশি বাকি রে। জবাব দেয়নি জিপ। আমার আঙুলের ওপর মুঠোর চাপটা কেবল বেড়েছিল, তাই ঢুকতেই হয়েছিল দোকানের ভেতর। দোকানটা মামুলি দোকান নয় মোটেই, ম্যাজিকের দোকানই।
যে সমস্ত খেলনা দেখলে জীব আনন্দে নেচে ওঠে, উৎফুল্ল হয়, তার কিছুই এই দোকানে নেই। তার সত্ত্বেও জীব হাঁ করে চেয়ে রইল ওই আজব বস্তুগুলোর দিকে। দোকানে আলোর বাড়াবাড়ি পর্যন্ত নেই। ছোট্ট সংকীর্ণ ঘর। দরজা বন্ধ করে দিতেই দরজার ঘন্টায় পিং পিং আওয়াজটা এক নাগাড়ে বেজেই চলল। কেউ নেই আশেপাশে। বাপ বেটায় দাঁড়িয়ে দেখতে লাগলাম কিম্ভূত কিমাকার জিনিসগুলো। কাউন্টারের তলার দিকে দেখলাম একটা কাঠের তৈরি গম্ভীর বদন শান্ত চক্ষু বাঘ। নিয়মিত ছন্দে নেড়েই চলেছে বিরাট মাথা। দেখলাম বেশ কয়েকটা কাঁচের গুলি, ম্যাজিক তাস ধরে থাকা একটা লম্বা হাত, বিভিন্ন আকার এবং আয়তনে বেশ কিছু ম্যাজিক মাছের অ্যাকোরিয়াম, একটা কদাকার ম্যাজিক টুপি, ভেতরকার স্প্রিং পর্যন্ত চোখে পড়ছে। মেঝের ওপর গড়াগড়ি খাচ্ছে ম্যাজিক আয়না, বেশ কয়েকটা। কোনোটায় প্রতিফলিত হচ্ছে চেহারা, লম্বা আর রোগাটে হয়ে, কোনোটায় আবার বেটে আর মোটা দেখাচ্ছে। দেখছি আর হাসছি দুজনে। এমন সময় দোকানে ঢুকলো নিশ্চল দোকানদার নিজেই। ঢুকলো মানে কাউন্টারের পেছন থেকে বেরিয়ে এলো, কিন্তু আচমকা সামনে এসে এমনভাবে দাঁড়ালো যে মনে হলো ওই ছোট্ট দোকান ঘরে এতক্ষণ তার কোনো অস্তিত্বই ছিল না। থাকলে দোকানে ঢুকেই কি তাকে দেখতে পেতাম না? ওইটুকু তো ঘর রে বাপু। লোকটার চেহারা মনে রাখবার মতো। বিচিত্র বলতে যা বোঝায় তাই। নোংরা, গায়ের রং কালচে, একটা কান আর একটা কানের চেয়ে বেশ লম্বা। থুতনি তো নয়, যেন বুটজুতোর ডগা, মোটা চামড়ার টুপি পেঁচানো আছে। কাউন্টারের ওপারকার কাঁচের বাক্সে লম্বা লম্বা 10খানা আঙুল মেলে ধরে বলল সে, বলুন কি দেখাবো? ওই গলা শুনেই বুঝলাম দোকানদার রয়েছে দোকানেই, কিন্তু এতক্ষণ তাকে দেখা যায়নি মোটেই। হ্যাঁ, বা আমার ছেলের জন্য খান কয়েক খেলনা দরকার ছিল, ওই মানে ম্যাজিকের জিনিস আর কি, একটু সোজা ধরনের যেটাও খেলতে পারবে। হাত সাফাইয়ের ম্যাজিক না কলের ম্যাজিক, ঘরোয়া ম্যাজিক না মজা পাওয়ার মতো যা কিছু হলেই চলবে, বাচ্চা ছেলে তো। একটু ইতস্তত বোধ করে খানিকক্ষণ মাথা চুলকে নিল দোকানদার, যেন কত ভাবনাতেই না ফেলেছি তাকে। তারপর এই চোখের সামনে আস্তে আস্তে করে মাথার মধ্যে থেকে টেনে বার করলো একটা কাঁচের বল। নাকের ডগার সামনে বাড়িয়ে ধরে বলল ভিজে ভিজে গলায়, এই রকম মজার জিনিস হলে চলবে কি? তৈরি ছিলাম না এই ধরনের ম্যাজিক দেখবার জন্য। যদিও হাত সাফাইয়ের এই ম্যাজিক আমি এর আগে কতবার দেখেছি তার ঠিক নেই। সব ম্যাজিশিয়ানই রপ্ত করে এই ধরনের হস্তকৌশল, কিন্তু এই দোকানে ঢুকে এই কায়দা দেখবার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি। তাই অট্টহাস্যে বলেছিলাম, হ্যাঁ আমি তো এই ধরনের ম্যাজিকই খুঁজছিলাম, হ্যাঁ এটা চলবে। যন্ত্রের মতো হাত বাড়িয়ে বোকা বোকা মুখে জিভ বলে উঠল, কোথায় গো কাচের বল? হাত তো ফাঁকা। পকেটে দেখো গোকা, পেয়ে যাবে। সত্যি তো, জিপের পকেট থেকে বেরিয়ে এলো ওই আশ্চর্য বলটা। আচ্ছা দাদা, এর দাম কত? বিনয়ের অবতার হয়ে তখনই বলেছিল দোকানদার, আরে ছি 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 ছি, কাঁচের বলের দাম আমরা নিই না, ওটা ফ্রি। আমরাও তো পাচ্ছি ফ্রি এতে। বলতে বলতে আর একখানা কাঁচের বল বার করলো তার নিজের কনুই থেকে। পরক্ষণেই তৃতীয় বলটাকে টেনে আনলো কাঁচ থেকে। পাশাপাশি 3টে বল সাজিয়ে রাখলো কাঁচের কাউন্টারে। সীমাহীন শ্রদ্ধায় বলগুলোর দিকে তাকিয়েছিল জীব। আর তার এই করুণ চাহনি দেখে একগাল হেসে দোকানদার বলল, নিয়ে যাও গোকা, নিয়ে যাও, এটাই বা বাদ যায় কেন? এই কথা শেষ হতে না হতেই চতুর্থ বলটা বার করলো তার বদন গহ্বর থেকে। আমার সঙ্গে সলা পরামর্শ করে নিল জীব চোখে চোখে, মুখে একটিও কথা বলল না। তারপর নিবিড় নৈশব্দে তিলমাত্র ব্যবহার না করে বলখানা সাজিয়ে রাখলো এক পাশে। ফের শক্ত করে চেপে ধরলো আমার আঙুল এবং উদ্গ্রীব হয়ে রইল পরবর্তী ম্যাজিক দেখার জন্য। নৈশব্দ ভাঙল দোকানদার নিজেই, বলল, ছোটখাটো কায়দা টায়দাগুলো দেখাই এইভাবে। না বা জিনিসপত্রগুলো বেশ মজার, তবে আপনার দোকানে তো দেখছি পাইকারি দোকানের চাইতেও সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, একরকম তাই বটে, শেষমেশ দাম কিন্তু দিতেই হয়। তবে আগুন দাম নয়, এ অনেকের যা ধারণা বড় সড়ো ম্যাজিক,
রোজকার খাবার দাবার আর অন্যান্য যা কিছু দরকার সবই পাই ওই টুপির ভেতর থেকে। খাঁটি ম্যাজিকের দোকান বলতে যা বোঝায় সেরকম দোকান অবশ্য কোথাও পাবেন না। পাইকারি দোকানই তো নেই। আরে এই ঢোকবার সময় খেয়াল করেননি বোধহয় সাইনবোর্ডে লেখা আছে খাঁটি ম্যাজিকের জিনিস পাবেন এখানে। এই একেবারে খাঁটি জিনিস স্যার, লোক ঠকানোর কারবার এখানে হয় না। খোকা, বড় ভালো ছেলে তুমি। জীব যে সত্যি ভালো ছেলে এ তথ্যটাও লোকটা জেনে বসে আছে দেখে অবাক হয়েছিলাম। বাড়িতেও ব্যাপারটা গোপন রেখেছি, নিছক নিয়মানুবর্তিতার খাতিরে, জিপের কানে যেন না যায়। কিন্তু এ লোকটা, জীব কিন্তু তিলমাত্র উচ্ছ্বাস প্রকাশ করল না, নিরেট নীরবতায় ঢেকে রেখে দিল নিজেকে। পলকহীন চক্ষু নিবদ্ধ রইল অদ্ভুত দোকানের বিচিত্র দোকানদারের ওপর। ভালো ছেলেরাই শুধু এই দোকানের চৌকাট পেরোতে পারে, আর কেউ নয় না কি? কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি তার উদাহরণস্বরূপ সহসা দোকানের বাইরে ছিঁচকাদুনের বায়না শুনলাম বালক কণ্ঠে, ঘ্যান ঘ্যান করছে বাবার কাছে। অচিরেই দেখা গেল তাকে কাঁচের মধ্যে দিয়ে, চকলেট খাওয়া গোবদা চেহারা, নিরক্ত সাদাটে মুখ, চাই চাই ভাব চোখে মুখে, নিজের কথা ছাড়া যেন দুনিয়ার আর কারো কথা তার কানে যায় না এবং সে ভাবেও না অন্য কারো কথা। বাবা বেচারি সামলাতে পারছে না ছোকরাটাকে, তিতি বিরক্ত হয়ে বলছে, ডালটু, কি হলো? চুপ করো, চুপ! দেখতে পাচ্ছ না ম্যাজিকের দোকানটা বন্ধ আছে? অবাক হয়ে আমি বললাম, সে কি দাদা, আপনার দোকান তো খোলাই রয়েছে, উনি ওনার ছেলেকে ভুল বোঝাচ্ছে কেন? না, বন্ধ রয়েছে। কর্ণপাত না করে নিজেই এগিয়ে গিয়েছিলাম দরজা খুলে দিতে, কিন্তু পারিনি। দরজা সত্যিই বন্ধ রয়েছে, খোলে কার সাধ্যি? নাছোড়বান্দা ছিচকাদুনি ছেলেটাকে টানতে টানতে বিব্রত বাবা সরে যেতেই কাউন্টারে এগিয়ে এসে বলেছিলাম, আশ্চর্য, দরজা বন্ধ হয়ে গেল কিভাবে? ম্যাজিকের জোরে। বলেই তাচ্ছিলের সঙ্গে হাত নেড়ে ব্যাপারটাকে যেন উড়িয়ে দিয়েছিল জাদুকর দোকানদার। সঙ্গে সঙ্গে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল আমার, কেননা আঙুলের ডগা থেকে নিঃশব্দে ছিটকে গিয়েছিল অনেকগুলো রং বেরঙের তারা, ঠিক যেন রং মশাল, তারাবাজির খেলা। ঝলমলে তারাগুলো ভাসতে ভাসতে মিলিয়ে গিয়েছিল কোণের অন্ধকারে। আমি তো হতভম্ব, কিন্তু দোকানদারের ভ্রুক্ষেপ নেই সেদিকে। জিপের দিকে তাকিয়ে বলেছিল, ওগা, দোকানে ঢোকবার আগে বাইরে দাঁড়িয়ে বলেছিলে না বন্ধু বান্ধবদের তাক লাগিয়ে দেওয়ার ম্যাজিক কিনবে বড় হয়ে? হ্যাঁ কাকু, বলেছিলাম তো। পকেটেই পেয়ে যাবে। বলেই কাউন্টারের ওপর দিয়ে ঝুঁকে পড়ে জিপের পকেটে হাত ঢুকিয়ে ম্যাজিশিয়ানদের মামুলি কায়দায় ম্যাজিক বক্স বার করে এনেছিল অদ্ভুত মানুষটা। তখনই লক্ষ্য করেছিলাম আশ্চর্য রকমের ড্যাঙা তার আকৃতি। মানুষ যেমন গাছের মতো লম্বা হতে পারে আগে আমার জানা ছিল না। কাউন্টারের ওদিকে দাঁড়িয়ে থাকবার সময় বুঝতে পারিনি পুরো কাউন্টারের ওপর দিয়ে ঝুঁকে পড়েছিল হিলহিলে লম্বা দেহটা। চক্ষু স্থির হতে তখনও বাকি আমার। ম্যাজিক বক্স টেনে বার করেই শূন্যতে লক্ষ্য করে হাঁক দিয়েছিল সৃষ্টি ছাড়া দোকানদার। বলল, কাগজ। বলেই স্প্রিং বার করা টুপির ভেতর থেকে টেনে বার করেছিল একটা প্যাকিং কাগজ। দড়ি বলতেই দেখি একটা দড়ির বাক্স চলে এলো। টানছে তো টানছে, দড়ি যেন আর ফুরোচ্ছে না। বাক্স বাঁধা হয়ে যেতেই দাঁত দিয়ে দড়ি কেটে দিলে এবং বেশ মনে হলো যেন কোঁত করে গিলে ফেললো দড়ির বাক্স। তারপরেই একটা মোমবাতি ধরলো একটা হরবোলা ডামি পুতুলের নাকের ডগায়। পিলে চমকে উঠেছিল দপ করে, মোমবাতির শিখা জ্বলে ওঠায়। তারপরেই চোখ বড় বড় হয়ে গেল যখন দেখলাম ওই দোকানদার নিজের একটা আঙুল নির্বিকারভাবে মোমবাতির শিখায় পোড়াচ্ছে। সর্বনাশ, এ তো আঙুল নয়, গালা, লাল গালা। গালা গলে গিয়ে টপ টপ করে পড়ছে দড়ির গিটের ওপর। প্যাকেট সিল করে দিয়েই জিপকে বলেছিল, আজব দোকানদার, এবার তো চাই অদৃশ্য হওয়া ডিম, তাই না? কথাটা বলতে বলতেই হাত বাড়িয়ে খপ করে আমার বুক পকেট থেকে একটা ডিম বার করে প্যাক করে ফেলেছিল কাগজে। এরপরেই আবির্ভূত হলো কাঁদুনে বাচ্চা।
সেটাও বেরোলো আমার কোটের ভেতরের পকেট থেকে। প্রতিটা প্যাকেট ধরিয়ে দিয়েছিলাম জিপের হাতে। একটা কথাও না বলে প্যাকেটগুলো আঁকড়ে ধরে নিঃশব্দে দাঁড়িয়েছিল ছেলেটা। আমার মতো এমনভাবে আকাশ থেকে পড়ার ভাব দেখা যায়নি আটকে ওঠার মতো কোনো ম্যাজিক দেখেও। চোখ দুটোতে অবশ্য ফুটে উঠেছিল মনের কথা। ম্যাজিক, ম্যাজিক, এই হলো গিয়ে একদম খাঁটি ম্যাজিক। বাবা, বাবা, তুমি দেখলে? আচমকা ভীষণ চমকে উঠেছিলাম। নরম নরম কি যেন নড়ে চড়ে বেড়াচ্ছে মাথার টুপির মধ্যে, আর টুকুস টুকুস করে লাফ দিতে দিতে এগিয়ে চলেছে। ধাঁ করে টুপি খুলতেই ফরফর করে উড়ে নেমে এসেছিল একটা পায়রা। খড়মড় করে ঢুকে গিয়েছিল ওই কাঠের তৈরি বাঘটার পাশে রাখা একটা কার্ডবোর্ড বাক্সের মধ্যে। ছি 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 ছি, টুপিখানা নিজের হাতে নিয়ে দোকানদার বলল, কাণ্ডজ্ঞান দেখেছেন? ডিম পারবার আর জায়গা পেল না। আরে সর্বনাশ! হে কি! টুপি ঝাড়তেই যেন খান তিনেক ডিম বেরিয়ে এলো দোকানদারের হাতে চেটোয়। তারপরেও বেরোলো একটা মার্বেল গুলি, একটা ঘড়ি, আধ ডজন সেই কাঁচের বল আর দোমড়ানো কাগজের ডালা। এর যেন শেষ নেই, বেরোচ্ছে তো বেরোচ্ছেই। পর্বত প্রমাণ কাগজের স্তূপের আড়ালে শেষ পর্যন্ত দোকানদারকে আর দেখতে পেলাম না, বকবকানি কেবল শুনতে পেলাম। কি 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 আশ্চর্য! টুপির মধ্যে এত জিনিস! এটা তো ফুচকা, আলু কাবলি, চানাচুর, ভেলপুরি। তাহলেই দেখুন, ইচ্ছে করলে কত কি না লুকিয়ে রাখা যায় ওই জামা প্যান্ট টুপির মধ্যে। আরে 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 বেরিয়ে যাচ্ছে, শেষ কি নেই। আচমকা স্তব্ধ হলো কণ্ঠস্বর, যেন গ্রামোফোন রেকর্ড থেকে পিন ছিটকে গেল ইটের ঠোক করে। আর কোনো কথা নেই, কাগজের খসখসানিও নেই, থমথমে নীরবতা। টুপির কাজ শেষ হলো? জানতে চেয়েছিলাম গলা খাঁকড়ে দিয়ে, কিন্তু কোনো জবাব নেই। দৃষ্টি বিনিময় করেছিলাম আমি আর জীব। বিদঘুটে আয়নাগুলো দেখছিলাম বাপ বেটায় মিলে। বিদঘুটে প্রতিবিম্ব, দুজনেরই চোখ বড় বড়। জীব কিন্তু রীতিমতো গম্ভীর, শান্ত, নির্বিকার। হেঁকে বলেছিলাম আমি, এবার যাওয়া যাক। ও মশাই, এগুলোর দাম কত হলো? সাড়া নেই। গলা চড়িয়েছিলাম, দয়া করে ক্যাশ মোমোটা এবার দিন। তাচ্ছিল্যের নাসিকা ধ্বনি যেন শুনতে পেলাম কাগজের ডায়ের আড়ালে। জীবকে বলেছিলাম, চল তো দেখি, কাউন্টারের ওদিকে নিশ্চয়ই লুকিয়ে আছে, মজা করছে হয়তো আমাদের সাথে। বাঘটা কিন্তু সমানে মাথা দুলিয়ে যাচ্ছিল এত কাণ্ডের মধ্যে থেকেও। তার পাশ দিয়ে গেলাম কাউন্টারের ভেতরে। কি দেখলাম জানেন? কাউকে না। মেঝের ওপর কেবল পড়ে রয়েছে আমার টুপিটা। পাশেই বসে একটা খরগোশ, ম্যাজিশিয়ানদের খরগোশদের মতোই বোকা বোকা চেহারা, কিন্তু ভাবখানা যেন বড় কঠিন সমস্যায় পড়েছে, ভেবে কুল কিনারা পাচ্ছে না। আমি টুপি তুলে নিতেই লাফ মেরে চলে গেল চোখের বাইরে। বাবা, বাবা! ভয়ে জীব আমাকে জড়িয়ে ধরেছে। কি হলো? কি রে, কি হলো? না না, কিছু না। কি সুন্দর দোকানটা, তাই না? আমার কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো তো আমারও লাগছে রে, মনে মনে বলেছিলাম আমি। আরও ভালো লাগতো যদি কাউন্টারটা হঠাৎ নিজে থেকে লম্বা হয়ে না গিয়ে দরজার পাল্লাটা এঁটে ধরতো। মুখে কিন্তু মনের ভাব প্রকাশ করলাম না, পাছে জিপের নজর সেদিকে পড়ে। অদ্ভুত কাণ্ডটা ওর না দেখাই ভালো। জিপের নজর তখন অবশ্য খরগোশটার দিকে। লাফাতে লাফাতে পাশ দিয়ে সরে পড়বার মতলবে রয়েছে। জিপ কি অত সহজে ছাড়ে? আদুরে গলায় বললে, এই পুষি পুষি, আমাকে একটা ম্যাজিক দেখাবি না? এই খরগোশ, এই দেখা না দেখা। পুষির বয়েই গেছে ম্যাজিক দেখাতে। টুকুস টুকুস করে লাফ দিয়ে শুরুত করে গলে গেল পাশের একটা দরজা দিয়ে। অবাক কাণ্ড! এ দরজা তো একটু আগেও চোখে পড়েনি আমার। হলফ করে বলতে পারি ছোট্ট ঘরখানায় এ দরজা ছিল না, কিন্তু এলো কোত্থেকে? আচমকা ঈষৎ ফাঁক হয়ে থাকা পাল্লাটা খুলে গেল, আর নিঃশব্দে বিটকেল হাসি হাসতে হাসতে বেরিয়ে এলো দোকানদার স্বয়ং, যার একটা কান আর একটা কানের চেয়ে বড় এবং বেশ লম্বা। হাসিটা দেখে পিত্তি জ্বলে গিয়েছিল আমার, কেননা এই হাসি নিছক আমুদিয়া হাসি নয়, সেই সঙ্গে মিশে আছে যেন একটু বেপরোয়া ভাব, যেন আমাকে তোয়াক্কা না করার ভাব। ম্যাজিক জিনিসটার প্রতি আমার অবিশ্বাসী মনোভাবটা যেন নস্যাৎ করবার মনোভাব।
বিচ্ছিরি হাসিটা ঠোঁটের কোণে বিচ্ছিরিভাবে দুলিয়ে রেখেই বলেছিল রহস্যময় জাদুকর, স্যার, শোরুমটা দেখতে চান তো? এমন মসৃণভাবে প্রস্তাবটা রাখলো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আঙুলের ওপর জিভের টান অনুভব করলাম। হঠাৎ আবির্ভূত হওয়া দরজার দিকে টানছে আমাকে। দৃষ্টি ফেরালাম ভুতুরে কাণ্ড কারখানার দিকে। পরক্ষণেই চোখাচোখি হয়ে গেল দোকানদারের সঙ্গে। ম্যাজিক জিনিসটা ততক্ষণই মজাদার থাকে যতক্ষণ তা খাঁটি জাদুবিদ্যা না হয়ে যায়। এখানে যেন বড় বেশি অলৌকিক খেলা দেখে ফেলেছি। গা শিরশির করছিল সেই কারণেই। তাই বলেছিলাম, হাতে বেশি সময় নেই আমার। কিন্তু মুখের কথা শেষ হওয়ার আগেই দেখি, কিভাবে জানি না, চৌকাঠ পেরিয়ে পৌঁছে গেছি শোরুমের মধ্যে। আমার কিংকর্তব্য বিমূঢ় মুখচ্ছবি নিরীক্ষণ করতে করতে দোকানদার তখন পরম আয়েসে ঘষছেন নিজের দুহাত। হাত তো নয়, যেন রবার দিয়ে তৈরি। আঙুল টাঙুলগুলো গাঁটফাটের বালাই নেই বললেই চলে। কথা বলছে যেন মিছরির রসে ডুবিয়ে ডুবিয়ে। বিলকুল খাঁটি ম্যাজিকের জিনিসপত্র স্যার, নকলি মাল এখানে একটাও নেই। হারামজাদা, মনে মনেই আমি বলেছিলাম, কিন্তু মুখে তা ব্যক্ত করার সাহস পাইনি। ওই জাতীয় কোনো শব্দ মুখ দিয়ে বার করার আগেই অবশ্য কোটের হাতা ধরে কে যেন টানাটানি আরম্ভ করে দিয়েছিল। চোখ নামিয়েই দেখেছিলাম একটা ল্যাজলা লাল রঙের বিটকেল বামন দৈত্য টানাটানি করছে আমার কোটের হাত ধরে। দোকানদার ধরে রয়েছে তার লম্বা লেজটা, টেনে নিয়ে আনতে চাইছে নিজের দিকে। বিটকেল দৈত্যের যেন এতে মহা আপত্তি। সে বারবার কামড়ে দিতে যাচ্ছে দোকানদারের হাত, কিন্তু ভ্রুক্ষেপ নেই, তার ভয় ডরও নেই। আশ্চর্য দোকানদার! চোখের পলক ফেলবার আগেই অদ্ভুত কায়দায় লেজ ধরে লাল দৈত্যকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল কাউন্টারের পেছনে। খুব স্বাভাবিকভাবেই অবশ্য এইগুলো করেছে সে। মুখের চামড়ার সামান্যতম বিকৃতি বা বিরক্ত কোনো কিছুই দেখা গেল না, যেন নিত্যদিনের ব্যাপার এটা। আমার অবস্থা কিন্তু তখন বেশ শোচনীয়। এই দৈত্য যেন নিশ্চয়ই রবারের তৈরি। নাড়ালেই কিলকিল করে উঠছে, আর দেখে মনে হচ্ছে যেন এটা জ্যান্ত দৈত্য। চক্ষুভ্রম সৃষ্টি করাই তো জাদুকরের মুন্সিয়ানা, তাই না? মনকে এইভাবে প্রবোধ দিলেও কিন্তু সেই মুহূর্তে আমার হৃৎপিণ্ডটা যেন ডিগবাজি খেয়ে এসেছে, ছিটকে বেরিয়ে যেতে চাইছে গলা থেকে। ঢোক গিলে ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলাম। যাক, লাল দৈত্যের অন্তর্ধান ঘটেছে। লোকটার হাবভাব মোটেই ভালো লাগেনি। এই ধরনের কুৎসিত কায়দায় গা ঘিনঘিনিয়ে নচ্ছার প্রাণীদের ঘাঁটাঘাঁটি করা যায়? ছি, তাদের দেখলেই যে গা শিরশির করে ওঠে। আমার সারা গা তখন শিরশির করছে ঠিক সেইভাবেই। তাকিয়েছিলাম জিপের দিকে, হাঁপ ছেড়ে বেঁচেছিলাম ওর অন্যদিকে তাকিয়ে থাকা দেখে। এক দৃষ্টে দেখছে একটা ম্যাজিক ঘোড়া, দুরন্ত ঘোড়া। বিচ্ছিরি দৈত্যটাকে চোখে পড়েনি জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। চোখের ইঙ্গিতে জিপকে দেখিয়ে আর অন্তর্হিত লাল দৈত্যের দিকে ইশারা করে খাটো গলায় বলেছিলাম দোকানদারকে, আশা করি এই ধরনের সৃষ্টি ছাড়া জিনিস আপনার কাছে আর নেই। আরও রহস্যময় হাসি ছড়িয়ে পড়েছিল পা ঝাড়া দিয়ে দোকানদারের চোখে মুখে। সে কি, ও জিনিস তো এ দোকানের নয়, বাইরে থেকে এসে পড়েছে। আপনি এনেছেন হয়তো জামা প্যান্টের মধ্যে। ওকা, মনের মতন আর কি দেখতে চাও বলো দেখি? ও কাকু, কাকু, ওটা কি ম্যাজিক তলোয়ার? খেলনা ম্যাজিক তলোয়ার, বাঁকেও না ভাঙেও না, আর আঙুলও কেটে যায় না। এ তলোয়ার যার কাছে থাকে 18 বছরের নিচে যে কোনো শত্রুকে সে হারিয়ে দিতে পারে তলোয়ার যুদ্ধে। যেমন সাইজ তেমন দাম, 20,000 থেকে 30,000 পর্যন্ত। আর এই যে কাঠের তৈরি ফুল সেট বর্ম দেখছো, এইগুলো বাচ্চা নাইট যোদ্ধাদের খুবই দরকার। এই ঢাল নিয়ে তলোয়ার যুদ্ধে নামলে শত্রুর তলোয়ার গায়ে লাগবে না, আর এই চটি পায়ে গেলে বিদ্যুৎ বেগে শত্রুকে হারিয়ে দেবে। এই শিরস্ত্রাণ মাথায় পড়লে কার সাধ্যি তোমার মাথায় তলোয়ারের কম মারে। শুনে যেন দম আটকে এলো জিপের।
বাবা না, এটা অর্থাৎ এমন জিনিস না কিনলেই নয়। দাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোনো কথাতেই কান দেয়নি দোকানদার। জিপকে বেশ কবজায় এনে ফেলেছে ততক্ষণে। জিপ আমার আঙুল ছেড়ে তার আঙুল খামচে ধরে শোরুম ভর্তি অজস্র বিদঘুটে জিনিসপত্রের আশপাশ দিয়ে দিব্যি ঘুরে বেড়াতে শুরু করেছে। জিপকে ফেরানোর সাধ্যি তখন আমারও আর নেই। দেখে মেজাজ খিঁচড়ে গিয়েছিল আমার, একটু ঈর্ষাও হয়েছিল। জিপ এত সহজে আমার আঙুল ছেড়ে আর একজনের আঙুল ধরে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াবে ভাবতেও পারিনি। লোকটার অনেক গুণ আছে মানছি, ছেলেপুলে তো বটেই, তাদের বাবাদের মনেও চমক সৃষ্টি করতে পারে। চক্ষু চড়ক গাছ করে দেওয়ার মতো নকল সামগ্রীও বানাতে ওস্তাদ, তাও মানছি। তবুও কথা না বাড়িয়ে অগত্যা ওদের পেছনে লেগেছিলাম আঠার মতো। বিশেষ করে নজর রেখেছিলাম হাত সাফাইয়ের জাদুকরটার ওপর। জিপ আনন্দ পাচ্ছে, এটাই বড় কথা। সময় হলেই বাপ বেটায় বেরিয়ে পড়ব দোকানের বাইরে। কিন্তু শেষ নেই যেন এই শোরুমের। টানা লম্বা প্রদর্শনী মঞ্চের পর মঞ্চ, জাদু সামগ্রীও প্রচুর পরিমাণে আছে বলা যায়। ম্যাজিক গ্যালারি যেন, থাম তাক আর কাউন্টার যেন ফুরোচ্ছেই না। একটা ঘরের শেষ হয় তো আর একটা ঘর শুরু, একটা ডিপার্টমেন্ট শেষ হয়তো দেখি আরও একটা ডিপার্টমেন্ট শুরু। অদ্ভুত বিটকেল কিম্ভূত কিমাকার সহকারীরা প্যাক প্যাক করে চেয়ে রয়েছে থাম তাক আর কাউন্টারের আড়াল থেকে। এরকম কিম্ভূত দর্শন সহকারীর দল জীবনে দেখিনি মশাই। সারি সারি বিচিত্র দর্পণে নিজেদের রকমারি প্রতিবিম্ব দেখছি আর চমকে চমকে উঠছি। পর্দারও কত রকমের বাহার, ধাঁধা সৃষ্টি করে চলেছে বিরামহীনভাবে। চোখের ধাঁধা থেকে মনের ধাঁধা, শেষ পর্যন্ত পারদার আয়নার গোলক ধাঁধায় বন বন করে আমার মাথা ঘুরতে লাগলো। কোন দরজা দিয়ে ঢুকেছিলাম? আশ্চর্য এই শোরুমের ভেতরটা। আর কোন দিকেই বা আছি সে হিসেবে আমি হারিয়ে ফেলেছিলাম। জিপকে ম্যাজিক ট্রেন দেখিয়েছিল দোকানদার। ম্যাজিকই বটে, বাষ্পে চলে না সে ট্রেন। ঘড়ি যন্ত্রের মতো দম দেয়া কারবারও নেই। সিগন্যালগুলো যেখানে দরকার কেবল বসিয়ে দিলেই হয়। কু ঝিকঝিক 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 করে গড়িয়ে চলবে জাদু রেলগাড়ি। তারপরে এই জিপকে দেখানো হলো ভীষণ দামি বাক্স ভর্তি সৈনিক। ডালাটা খুলে ধরে একটা দাঁত ভাঙা মন্ত্র বললেই জ্যান্ত সৈন্যরা গট গট করে হেঁটে বেরিয়ে আসবে বাইরে। একবার শুনলেই সে মন্ত্র মনে রাখার মতো কান আমার নেই, কিন্তু জিপ পেয়েছে ওর মায়ের মতো ধারালো কান। নিমেষে আউড়ে গেল সেই কঠিন মন্ত্রটা। পিঠ চাপড়ে দিয়ে দোকানদার সৈন্যদের দুমদাম করে ছুঁড়ে ঢুকিয়ে দিল বাক্সের মধ্যে এবং গোটা বাক্সটা তুলে দিল জিপের হাতে। না 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 খোকা, এবার তোমার পালা, জাগাও সৈন্যদের। দোকানদারের মুখ থেকে কথাটা খসতে না খসতেই মন্ত্র আউড়ে জ্যান্ত সৈন্যদের বাক্সের বাইরে বার করে এনেছিল জিপ। নেবে নাকি? দোকানদার প্রশ্ন করলো, জবাবটা দিয়েছিলাম আমি, নেব বই কি, কিন্তু পুরো দাম নিতে হবে আপনাকে, আর চুম্বুকটাও দিয়ে দেবেন সেই সঙ্গে। কি যে বলেন! কথাটা বলেই দুম করে সৈন্যদের আবার বাক্সের মধ্যে ছুঁড়ে দিয়ে ডালা বন্ধ করে গোটা বাক্সটাকে শূন্যে দুলিয়ে দিতেই চোখ ঠেলে বেরিয়ে এসেছিল আমার। শূন্য পথেই বাদামি কাগজে প্যাকিং হয়ে গেছে বাক্স, সুতো দিয়ে বাঁধাও হয়ে গেছে, এমনকি লেবেলের ওপর জিপের পুরো নাম ঠিকানা পর্যন্ত লেখা আছে। আমার ছানা বড়া চক্ষু দেখে সে কি হাসি দোকানদারের। খাঁটি ম্যাজিক স্যার, ভেজালের কারবার নেই এ দোকানে। এত খাঁটি ম্যাজিক আমার রুচিতে সয় না, বুঝলেন মশাই। কথাটা বললাম যাকে লক্ষ্য করে, সে কিন্তু ততক্ষণে জিপকে আরও অদ্ভুত অদ্ভুত ম্যাজিকের কায়দা দেখাতে শুরু করে দিয়েছে। প্রতিটা ম্যাজিকই অদ্ভুত, তার চাইতেও অদ্ভুত হাত সাফাইয়ের কায়দা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিচ্ছে দোকানদার। আর বড়দের মতো মাথা নেড়ে সায় দিচ্ছে জিপ। যতখানি সম্ভব এড়িয়ে চলেছিলাম, কিন্তু কানে ছিপি দিয়ে তো আর থাকা যায় না। ম্যাজিক দোকানদার যখন যে জাদু শব্দ উচ্চারণ করছে, চোখের পলক ফেলতে না ফেলতেই হুবহু সেই ঢঙে সেই উচ্চারণে তার পুনরাবৃত্তি শুনছি কচি গলায়। কান সেদিকে থাকলেও মন সরে গিয়েছে অন্যদিকে। শোরুমের বিশালতা এবং মজাদার পরিবেশ সম্বন্ধে আগেই বলেছি, মজা এখানে সর্বত্র, এমনকি কড়িকাঠ মেঝে পর্দাগুলোতেও। এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা চেয়ারগুলোর মধ্যেও রয়েছে মজা, শুধুই মজা।
কেন জানি না বারবার মনে হচ্ছিল যখনই চেয়ারের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে থাকছি তখনই যেন চেয়ারগুলো আপনা থেকেই নড়ে চড়ে জায়গা বদল করে নিচ্ছে। নিঃশব্দে চলেছে এই খেলা আমার দুপাশে, আমার পেছনে। সবেগে ঘুরে দাঁড়িয়ে কিন্তু আর কোনো চেয়ারকে জীবন্ত অবস্থায় দেখিনি। এ ধরনের অদ্ভুত মজা মোটেই ভালো লাগেনি আমার। ঘরের ওপরকার কার্নিশে দেখছিলাম এমন একটা কিলবিলে নকশা যা আমার রুচি মেনে নিতে পারেনি কোনো মতে। তার চাইতে বিদঘুটে হলো কার্নিশ থেকে ঝোলানো সারি সারি কিম্ভূত কিমাকার মুখোশগুলো। নিছক প্লাস্টিক দিয়ে তৈরি মুখোশ কি এরকম ভয় ধরিয়ে দিতে পারে? আচমকা আকৃষ্ট হয়েছিলাম অদ্ভুত দর্শন এক সহকারী বিটকেলের কার্যকলাপ দেখে। একটা স্তূপাকার খেলনার আড়াল থেকে সে নিশ্চল চেয়ে আছে আমার দিকে। আমি দেখতে পেয়েছিলাম তার শরীরের 4 ভাগের 1 ভাগ একটা থামে হেলান দিয়ে অলসভাবে খেলা করছিল, নিজের নাকখানাকে নিয়ে অত্যন্ত বিভৎসভাবে। এই কাজ তো খইভাজ ভাব নিয়ে সময় কাটানোর ঢঙে নিজের গোদা মোটকা নাকখানাকে হঠাৎ দূরবীনের মতো লম্বা করে ফেলেও ক্ষান্ত হয়নি। আরও মজা করবার জন্য ক্রমশ সরু করে ফেলছিল নাকের ডগা। দেখতে দেখতে লাল রঙে ছাপানো চাবুকের মতো লম্বা একখানা নাক সপাং সপাং করে বাতাসের আড়ালে গিয়েছিল নিজের খেয়ালে। অতি বড় দুঃস্বপ্নেও এমন দৃশ্য দেখা মেলে না। না, খামে হেলান দিয়ে দাঁড়িয়ে চাবুকের মতো হাঁকড়ে চলেছে হিলহিলের লম্বা নাক। কি ভয়ানক, কি অদ্ভুত সে জিনিস! দেখেই তো আক্কেল গরুম হয়ে গিয়েছিল আমার। আমি আর চোখে তাকাচ্ছিলাম জিপের দিকে। ভয়ানক এই অবসর বিনোদন যেন সে বেচারির চোখে না পড়ে। দেখলাম একটা টুলের ওপর দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে ষড়যন্ত্রকারীর মতো ফিস ফিস করে কথা বলছে দোকানদারের সঙ্গে। দোকানদারও তাকিয়ে আছে আমার দিকে, হাতে একটা পেল্লাই বড় ড্রাম। চোখাচোখি হতেই জোরে চিৎকার করে উঠেছিল জিপ। কি মজা, কি মজা! বাবা বাবা, লুকোচুরি খেলা, লুকোচুরি! বাধা দেওয়ার আগেই মাথার ওপর দিয়ে ড্রামখানা গলিয়ে দিয়েছিল দোকানদার। সঙ্গে সঙ্গে দাবরানি দিয়েছিলাম তারস্বরে, ও কি হচ্ছে, কি হচ্ছে, এটা কি? ভয় দেখাচ্ছেন কেন ছেলেটাকে? হ্যাঁ, তুলুন, এক্ষুনি তুলুন। কোনো রকম কোনো কথা না বলে দোকানদার তুলে নিয়েছিল ড্রামখানা, ঘুরিয়ে ধরেছিল। দেখতেই পাচ্ছেন, লোক ঠকানো কারবার আমরা করি না। লোক ঠকানো কারবার আমরা করি না। লোক ঠকানো কারবার আমরা করি না। হাত বাড়িয়েছিলাম কাঁধখানা খামচে ধরবো বলে, কিন্তু 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 হঠাৎ করে পিছলে গেল সে নাগালের বাইরে। আবার তেড়ে গেলাম কাঁধ খামচানোর জন্য। বিদ্যুৎ বেগে ছিটকে গিয়ে সে একটা দরজা খুলে ধরলো পালিয়ে যাওয়ার মতলবে। চিলের মতো চেঁচিয়ে উঠেছিলাম পেছন থেকে, দাঁড়ান দাঁড়ান বলছি, বলেই ক্ষিপ্তের মতো ধরতে গিয়েছিলাম তাকে। কিন্তু ধরতে পারলাম নিঃসীম অন্ধকারের মধ্যে। ধপ করে একটা আওয়াজ ভেসে এলো কানে। কে যেন সশব্দে আছড়ে পড়েছে আমার গায়ের ওপর। বিমূঢ় অবস্থায় শুনেছিলাম তার ক্ষমা প্রার্থনা। বাবা বাবা, মাফ করবেন, দেখতে পাইনি। দেখলাম দাঁড়িয়ে আছি রিজেন্ট স্ট্রিটে। ধাক্কা লেগেছে একজন ভদ্রবেশী শ্রমিকের সঙ্গে। গজখানেক দূরে হতচকিত অবস্থায় দাঁড়িয়ে আছে জিপ। আমাকে দেখেই সে হেসে আমার সামনে এসে দাঁড়ালো। বগলে রয়েছে 4খানা প্যাকেট। ঝকঝকে হাসিতে মুখ ভরিয়ে তুলে মুঠোয় চেপে ধরেছিল আমার 1খানা আঙুল। ফ্যাস ফ্যাস করে আমি কিন্তু তখন এদিক ওদিক চেয়ে দেখছি। কই ম্যাজিকের দোকান, দরজা তো দেখা যাচ্ছে না, কোনো চিহ্ন কোথাও নেই। ছবির দোকানটা আছে মুরগির ছানার দোকানটার কাছে। ম্যাজিকের দোকানটা কোথায় গেল? মাথার মধ্যে একদম লন্ডভন্ড হয়ে আছে। ফুটপাতের কিনারায় গিয়ে ছাতা তুলে হাঁক দিলাম একটা ছ্যাঁকড়া গাড়িকে। জিপকে ধরে তুলে দিলাম গাড়ির মধ্যে। অতি কষ্টে মনে করলাম নিজের বাড়ির ঠিকানা। তারপর উঠে বসলাম জিপের পাশে। কোটের পকেটে কি যেন একটা ঠেলে রয়েছে। দেখে হাত ঢোকাতেই পেলাম একটা কাঁচের বল। টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম রাস্তায়। জিপ শুধু দেখলো, কথা বলল না।
বেশ কিছুক্ষণ কেউ কারো সঙ্গে কথা বলেনি। তারপর জীব বলেছিল ভীষণ উৎসাহে, বাবা, দোকানটা কিন্তু একেবারে খাঁটি। সব ম্যাজিকগুলো কি সুন্দর, তাই না? তোর ম্যাজিক! ছেলেটার গায়ে আঁচড় লেগেছে কিনা, ওর মনটা ঠিকঠাক আছে কিনা, আগে সেইটা তো দেখি। সন্ধানীর চোখে দেখেও গোলমাল কোথাও দেখতে পেলাম না। ছেলে আমার ঠিকই আছে, বরং বেশ ফুর্তিতেই আছে। বৈকালিক প্রমোদ উপভোগ করেছে মন প্রাণ দিয়ে। বগলে রয়েছে চারখানা প্যাকেট। কিন্তু কি আছে প্যাকেটের মধ্যে? মুখে বলেছিলাম ছোটদের রোজ রোজ যেতে নেই এই ধরনের দোকানে, বুঝেছ? চুপ করে রইল জীব, নিরুচ্ছ্বাস, নিরুত্তাপ। যা ওর স্বভাব। হু হু করে উঠেছিল মনটা। সেই মুহূর্তে ওর মা যা করত আমিও তাই করেছিলাম। হঠাৎ হেঁট হয়ে চুমু খেয়েছিলাম ওর কপালে। হাজার হোক, ছেলেটা তো মজা পেয়েছে, আমি নাই বা পেলাম। প্যাকেটগুলো পরে খোলার পর আশ্বস্ত হয়েছিলাম পুরোপুরি। 3টে বাক্সের মধ্যে রয়েছে সৈন্য। মামুলি খেলনা, কিন্তু ভারী সুন্দর দেখতে। এত সুন্দর যে জ্যান্ত সৈন্য না পাওয়ার দুঃখ ভুলে গিয়েছিল জীব। 4র্থ বাক্সটা ছিল কিন্তু একটা জ্যান্ত বিড়ালের ছানা। দেখলে চোখ জুড়িয়ে যায়। যেমন স্বাস্থ্য তেমনি খিদে, মেজাজি নয় মোটেই। হাঁফ ছেড়ে বেঁচেছিলাম প্যাকেট 4টে জিনিসপত্র দেখে। তারপরেও অবশ্য মন না চাইলেও আপনা থেকেই পা চলে যেত ওই খেলনা ঘরের দিকে। ঘুরঘুর করতাম আশেপাশে। এই ঘটনা ঘটেছিল 6 মাস আগে। এই 6 মাসের মধ্যে উদ্ভট কিছু না ঘটায় মনের মধ্যে আর কোনো অস্বস্তি বোধ করিনি। সব বেড়াল ছানার মধ্যে অল্প বিস্তর ম্যাজিক থাকে, ব্যতিক্রম দেখিনি এই বেড়াল ছানার ক্ষেত্রেও। ম্যাজিকের নাম গন্ধ পাইনি 3 বাক্স সৈন্যদের মধ্যে। খেলনা হিসেবে অতুলনীয়। কিন্তু হুঁশিয়ার ছিলাম জীবকে নিয়ে। বুদ্ধিমান বাবা মা মাত্রই ছেলেকে চোখে চোখে রাখে এমন অবস্থায়। একদিন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা জীব, ধর তোর এই সৈন্যগুলো জ্যান্ত হয়ে গিয়ে যদি কুচকা আওয়াজ করতে আরম্ভ করে দেয়, কি করবি তখন? করেই তো, ডালাটা খোলবার আগে শুধু ফুসপন্তরটা বলে দিলেই ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় কুচকা আওয়াজ। নইলে কি এত ভালোবাসতাম বলো তো? ছেলের এই কথা শুনে চমকে ওঠাই স্বাভাবিক। তারপর বেশ কয়েকবার জানা না দিয়ে হুট করে ঢুকে পড়েছিলাম ওর খেলনা ঘরে। দেখেছিলাম ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে সৈন্যরা, কিন্তু ম্যাজিক আচরণ কারোর মধ্যে দেখিনি ক্ষণিকের জন্যেও। টাকা কড়ির ব্যাপারটা এবার বলা যাক। দেনা মিটিয়ে দেওয়ার বদ অভ্যাসটা আমার মজ্জাগত। ম্যাজিক দোকানের খোঁজে রিজেন্ট স্ট্রিটে বহুবার হানা দিয়েছি, কিন্তু হতাশ হয়েছি প্রতিবারেই। তবে দোকানদার যখন জিপের নাম ঠিকানা জেনে বসে আছে, তখন আশা আছে। কি বলুন, একদিন না একদিন বিলটা পৌঁছবেই। দামটাও তখন মিটিয়ে দেব। টাকা কড়ির ব্যাপারটা তাই ছেড়ে দিয়েছি ম্যাজিশিয়ান মহাশয়ের মর্জির ওপর। নোটে গাছটি মুড়ল। আপনি যদি আমাদের এই গল্প পুরোটা শুনে থাকেন, তাহলে অবশ্যই ভালো খারাপ দুটোই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় দ্য আনটোল্ড স্টোরিজ ইউটিউব চ্যানেলে। নমস্কার।